অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব 15। মস্কো রাশিয়া সকাল 10:45। রাশিয়ার রাজধানী মস্কো। বাইরে হালকা তুষারপাত। আকাশে সূর্য উঠেছে ঠিকই, তবে তার আলো বরফে ঢেকে গেছে। মস্কোর কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা বিশাল স্কাই স্ক্যাপারটার গায়ে সকালের আলো পড়েছে, যেন একটা সোনালি পর্দা গায়ে মেখে বসে আছে দানবকার এক ভবন। ড্রেভেন করাপশন হেডকোয়ার্টার্স। রাশিয়ার অন্যতম বিলাসবহুল, প্রভাবশালী এবং প্রাচীন ব্যবসায়ী সাম্রাজ্যের নাম। এই একটি কোম্পানির অধীনে আছে বিলিয়ন ডলারের রিয়েল এস্টেট, হোটেল চেইন, আন্ডারগ্রাউন্ড সিকিউরিটি নেটওয়ার্ক, মাইনিং এবং মাল্টিপারপাস হেলথ এন্টারপ্রাইজ। শুধু রাশিয়াতেই নয়, লন্ডন, দুবাই, স্পেন, সুইডেন, কানাডা সহ 27টি দেশে আছে এদের শাখা। প্রতিটি শহরে আছে এমনই আকাশ ছোঁয়া বিল্ডিং, যেগুলোর গায়ে ঝুলে থাকে শক্তির ছাপ, ভয় আর শ্রদ্ধার মিশেল। এইসব সাম্রাজ্যের কর্ণধার এখন একাকী বসে আছেন 24তম তলার কোণার রুমে। মিস্টার জন রেভান, বয়স 65 ছুঁই ছুঁই, তবুও চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তার রুমটাও যেন এক রহস্যময় জাদুঘর। কাঠের পুরনো বুকশেলফ, দেওয়ালে হরেক দেশের ম্যাপ, আর পেছনের দেওয়ালে ঝুলে থাকা রেড অ্যান্ড ব্ল্যাক লোগো ড্রেভেন গ্রুপ। তিনি বসে আছেন বিশাল কাঁচের জানালার পাশে, সামনে ফাইল খোলা, এক হাতে কফির কাপ, সামনে ল্যাপটপের স্ক্রিন জ্বলজ্বল করছে। কেবিনের দরজা খুলে এক আত্মবিশ্বাসী পায়ের আওয়াজ ভেসে এলো। কালো কোটে মোড়া, মাথায় হালকা রূপালি চুল, মুখে পরিপক্ক হাসি। লোকটি ঢুকেই বলল, হেই জন, হাউ আর ইউ ওল্ড ম্যান। স্বভাবসুলভ ভঙ্গিতে চেয়ারের হ্যান্ডেলে হাত রেখে দাঁড়িয়ে পড়ল সে। জন রেভান মুখ তুলে তাকালেন, কয়েক সেকেন্ডের জন্য স্থির, তারপর ঠোঁটের কোণে এক শান্ত হাসি ফুটে উঠল। লিও, ইউ অ্যারোগেন্ট বাস্টার্ড। বেঁচে আছিস নাকি? বেঁচেও আছি, নেচে কুদেও বেড়াচ্ছি। হেসে উঠে নিজের মতো করে বসে পড়ল রুমের কোণার চেয়ারে। চোখে ছিল খেলার ছলে বন্ধুত্বের ছায়া। কথার এক পর্যায়ে হঠাৎ লিও গলা নামিয়ে বলল, শুনলাম জেভিয়ার ফিরছে। জন রেভান চোখ নামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, এইবার আসলেই ধরে বেঁধে আগে ওর বিয়েটা দিয়ে নিব। বয়স তো আর কম হলো না, 30 চলছে। ওর মতো বয়সে আমি এক বাচ্চার বাপ হয়ে গিয়েছিলাম। মিস্টার লিও হাসতে হাসতে বলেন, হ্যাঁ হ্যাঁ, তুই আবার অনেক ফাস্ট সব কাজেই। হয়েছে হয়েছে, আর হাসতে হবে না, পরে দেখা যাবে আমাকে বেয়াই বানানোর আগেই স্টক করে উপরে চলে গিয়েছিস। জেভিয়ার ফিরুক, ফিরলেই তোর মেয়েকে আমি আমার ঘরে তুলব, তৈরি হয়ে থাক তুই। হঠাৎই কেবিনের দরজাটা এবার আরেকবার খুলল। চুপচাপ পরিপাটি নিখুঁত আচরণে ঢুকলো এক যুবক। বয়স বড় জোর 26-27। ধূসর স্যুট, হাতে কালো লেদারের ফাইল, চোখে পাতলা ফ্রেমের চশমা, মুখাবয়ব অনেকটা তীক্ষ্ণ, আর বাবা জন রেভেনের মতো। যে কেউ দেখলে একেবারেই বলবে বাপকা বেটা। অ্যারিক্স রেভান, জন রেভানের ছোট ছেলে। কেবিনে ঢুকেই সামনের কাচের টেবিলের ওপরে ফাইল রেখে বলল, তোরাতে সব ট্রান্সফার কমপ্লিট, সব জায়গায় কনফার্মেশন চলে এসেছে, 3টা ইউনিটই ডেলিভারি হয়ে গিয়েছে। জন কফির কাপ হাতে তাকালেন। স্মুথ ছিল সব ইউনিট পৌঁছেছে নির্ধারিত সময়ের আগে। নো ডিরাপশন, নো ট্র্যাকিং। এক সেকেন্ড থেমে সে চোখ তুলে যোগ করে, সিকিউর চ্যানেলে টাকা ঢুকেছে সকাল 6:42-এ। টোটাল প্রফিট হয়েছে $120 মিলিয়ন। ইউনিট 1 থেকে $60 মিলিয়ন, ইউনিট 2 থেকে $20.8 মিলিয়ন, ইউনিট 3 থেকে $39.2 মিলিয়ন। জন ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ রইল, তারপর ফাইল খুলে চেয়ে দেখলেন নতুন স্টক রেডি হয়েছে। কাজ চলছে ওইটার। জন কিছুটা গম্ভীর সুরে বললেন, কোয়ালিটি খারাপ হলে কিন্তু চলবে না অ্যারিক্স। লাস্ট ব্যাচটা অনেক ডিস্টার্বফুল ছিল। অ্যারিক্স নিঃশব্দে জবাব দেয়, এইবার একদম ইয়াং, আনট্রেসড, কমপ্লিয়েন্ট ইউনিট সিলেক্ট করা হচ্ছে, কোনো স্কার্স থাকবে না। একটা ঠান্ডা নিঃশ্বাস ফেললেন জন। আমার কাছে শুধু টাকাটা গুরুত্বপূর্ণ না, পরিষ্কার রেকর্ডও চাই। 5 দিন পর, দেখতে দেখতে 5 দিন কেটে গেছে। আজ রাতে আনা এবং জেভিয়ারের রাশিয়া যাওয়ার ফ্লাইট। এই কয়েকদিনে জেভিয়ারের আচরণ ছিল আশ্চর্য রকম স্বাভাবিক। কোনো রাগ, কোনো ধমক বা আগ্রাসী মনোভাব কিছুই না। যেন একবারে পরিবারটি একজন মানুষ, যার মধ্যে হিংস্রতা বলে কিছু নেই। সব ঠিকঠাকই ছিল বাহ্যিকভাবে। কিন্তু যেদিন আনায়া প্রথম শুনেছিল যে রাশিয়া আসলে জেভিয়ারের স্থায়ী ঠিকানা, আর সেখানেই তার পরিবার, বাবা এবং ভাই থাকে, তখন যেন বুকের ভেতরটা ধাক্কা খেয়েছিল। আনায়া জিজ্ঞেস করেছিল, তুমি তো বলেছিলে তুমি এখানে থাকো। ব্যবসার কারণে থাকা হয়। জেভিয়ার শান্তভাবে বলেছিল,
আনায়ের কাছে ব্যাপারটা অদ্ভুত লেগেছিল। এতদিন ধরে একসাথে থেকেও সে জানতো না জেভিয়ারের আসল পরিচয়, এমনকি তার বাবার পরিচয়ও আড়ালে ছিল। কেন? জবাবে জেভিয়ার শুধু হালকা হেসে বলেছিল, সময় হলে সব জানবে লাভবার্ড। সব কথা একসাথে বললে বুঝবে না তুমি, কিছু সত্য সময় চাই। জবাবটা ছিল ধোঁয়াটে, কিন্তু তার কণ্ঠে এমন এক নিশ্চয়তার ছায়া ছিল যা মুহূর্তের জন্য হলেও আনায়কে স্থির করেছিল। শুধু মনের গভীরে একটা প্রশ্ন থেকে গিয়েছিল, সে কি এমন লুকোচ্ছে যার জন্য সময় দরকার। সন্ধ্যার নরম আলোটা যেন একটু বেশি চুপচাপ আজ। আনায়া দাঁড়িয়ে আছে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে। পাশে জেভিয়ার একদম গম্ভীর মুখে। চারপাশে ওর সিকিউরিটি টিম ব্যস্ত, সবকিছু যেন নিখুঁতভাবে সাজানো। ব্যাগপত্র আগেই ঢুকে গেছে ভেতরে। প্রাইভেট বিমানের ভেতরে ঢুকতেই ঠান্ডা পরিবেশ, মেঝেতে কার্পেট, বাতাসে হালকা পারফিউমের গন্ধ। আনায়া চারপাশে তাকে নিঃশব্দে হাঁটে। ভিআইপি লাউঞ্জটা যেন আনায়ার কাছে হোটেলের লবি মনে হলো। সোফা, ল্যাম্প, সাউন্ডপ্রুফ নীরবতা। বিমানে ওঠার সময় কোনো ঝামেলা হয়নি। ওদের সরাসরি নিয়ে যাওয়া হলো বিজনেস বোর্ডিং পয়েন্ট দিয়ে। আনার চোখ বড় হয়ে গেল বিমানের ভেতরটা দেখে। বিলাসবহুল বলতে যা বোঝায় একদম সেই। প্রাইভেট কেবিনের মতো আলাদা সিট, কাঠের ফিনিশিং, বড় স্ক্রিন। সিটে একদম ফ্ল্যাট করে বিছানা বানানো যায়। বেডশিট, কম্বলের কাপড় এতটাই নরম যেন তুলো। আর সিটে বসতেই যে খাবারের মেনু ধরিয়ে দিল, সেটা দেখে আনার মাথা ঘুরে গেল। সব ইন্টারন্যাশনাল নাম, কিছু সে জীবনেও শোনেনি। পাশের সিটে বসে জেভিয়ার এক হাতে সিটের রিমোট টিপছে, অন্য হাতে ফোন। বিমান আকাশে উঠেছে তখন মাত্র কিছুক্ষণ। জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার, দূরে দূরে ছোট ছোট আলো মেঘের গায়ে ছায়ার মতো ভেসে আছে। কিন্তু হঠাৎ করে বিমানের করিডোরে দুজন মানুষের পায়ের শব্দ কানে এলো। আনায়া ভ্রুকুচকে তাকালো। একজন লম্বা, হালকা চাপদাড়িওয়ালা পুরুষ, কালো ক্যাজুয়াল ট্রাউজার আর হুডি পরা, চেহারায় অদ্ভুত এক আত্মবিশ্বাস। আর তার পাশে যে মেয়েটি, চেনা মুখ, খুব চেনা, ইলোরা। আনায়ের শরীরটা ঝটকা খেয়ে উঠল যেন, চোখ আটকে গেল ওর দিকেই। তার চোখে কিছুটা বিস্ময়। অ্যালেক্স জেভিয়ারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একবার তাকালো আনায়ের দিকে। তার চোখে কি যেন এক ধরনের বিশ্লেষণ ছিল। তবে কিছু না বলেই সে জেভিয়ারের কাঁধ ছুঁয়ে নিচু গলায় বলল, উই উইল বি আপ ফ্রন্ট। জেভিয়ার কেবল একবার মাথা নেড়ে সম্মতি দিল। অ্যালেক্স সামনে চলে গেলে ইলোরা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল ওদের পাশে। তার চোখে সেই চিরচেনা বিদ্রূপ। আনার দিকে তাকিয়ে হালকা তির্যক হাসি দিয়ে বলল, এই ভ্রমণটা বড্ড মজার হতে চলেছে, তাই না আনায়া? এই বলেই সামনে চলে যায় ইলোরা। আনায় মুখ ঘুরিয়ে নিল। তার গলা শুকিয়ে গেছে যেন, বুকের ভেতর হঠাৎ চাপ ধরে এসেছে। কিন্তু জেভিয়ার ইলোরের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, যেন সে কারো অস্তিত্ব অনুভব করছে না। ইলোরা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে একটা ঠান্ডা হাসি দিয়ে চলে গেল সামনের দিকে। আনায়া মাথা নিচু করে বসে রইল। তার বুকের মধ্যে এখন হাজারটা প্রশ্ন ছটফট করছে। সে এখানে কেন? ও আমাদের সাথে যাচ্ছে কেন? আনায়ার গলা শুকিয়ে গেছে, কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু যেন শব্দটা তার ঠোঁটের কাছে এসে থেমে যাচ্ছে। কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, জেনে নিতে ইচ্ছে করছিল ইলোরা কেন আসছে। কিন্তু হঠাৎ একটা দৃশ্য ঝাপসা মেরে ভেসে উঠল চোখের সামনে। সেদিনে জড়িয়ে ধরা জেভিয়ারের বুকের মধ্যে ওর মুখটা গুজে রাখা, তাকে ঘিরে থাকা সেই চাপা উষ্ণতা, সবকিছু মিলেমিশে এক অদ্ভুত আবেশে মনটাকে এলোমেলো করে দিল। চোখের পাতার নিচে যেন হঠাৎ কুয়াশা জমে গেল। দেখা বন্ধ হয়ে যাচ্ছে। ঝাপসা চোখে কিছু নেই, তবুও ভিজে যাচ্ছে দৃষ্টি। না চাইতেই এক ফোঁটা পানি পড়ল গাল বেয়ে। আনায়া চুপচাপ বসে থাকলো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখটা গুমড়ে উঠছে। পাশে বসে আছে জেভিয়ার, ঠিক তার কয়েক ইঞ্চি দূরে। তার শরীরের উত্তাপ এখনো টের পাওয়া যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন তারা দুইজন দুই মহাদেশের মানুষ, বড্ড দূরে। আকাশের বুক চিরে ওদের বিমান এগিয়ে চলেছে, আর আনার বুকের মধ্যে জমতে থাকা প্রশ্নেরা তাদের উত্তর খুঁজে ফিরছে এক নির্জন মরুভূমির মতো নীরবতায়। হঠাৎ করেই জেভিয়ার এক হাতে ওকে টেনে নিল। টানটা খুব বেশি জোরে ছিল না, কিন্তু এতটাই হঠাৎ যে আনার শরীর হেলে গিয়ে তার বুকের উপর গিয়ে ঠেকল। পরক্ষণেই সে নিজে কোলে বসিয়ে নিল আনায়াকে। আনায়া কাপা গলায় বলল না কিছুই, শুধু নিঃশ্বাসে আটকে রইল বুকের কোথাও। জেভিয়ার ধীরে ধীরে কানে গোজা এয়ারপিসটা খুলে ফেলল। চোখ তুলে তাকালো আনায়ার চোখে। সেই চোখে এখনো পানি লেগে পাপড়িগুলো ভারী হয়ে আছে, কিন্তু সে কিছু বলল না। না মুছল চোখের পানি, না থামালো ওর বিষণ্ণতা।
বরং ঠোঁট ছুঁয়ে দিল আনায়ার ভেজা পাপড়িতে। আনায়া একটু নড়লেও না, শরীরটা কেমন অবশ হয়ে আসছিল। এরপর জেভিয়ার নিজের ফোন থেকে আরেকটা ইয়ারপিস বের করে ওর কানে গুঁজে দিল। চোখ নামিয়ে ইশারা করলো ফোনের স্ক্রিনের দিকে। দেখো। আনায়া ধীরে ধীরে নিচে তাকালো। ফোনের স্ক্রিনে তখন ভাসছে 365 দিস ডে সিনেমার একটা সোজাসাপটা বেডরুম সিন। আনায়া কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, ছি, তুমি এইসব দেখো? লজ্জা লাগে না তোমার এইসব দেখতে? প্র্যাকটিক্যালি করতেই যখন লজ্জা লাগে না, তখন দেখতে কি লজ্জা পাওয়ার কথা? জেভিয়ার সোজাসাপটা উত্তর করলো। আনা একবার তাকালো ফোনের স্ক্রিনে, তেমন কিছু বোঝা যাচ্ছে না, শুধু পর্দার দৃষ্টি আটকে আছে। অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে তার। কয়েক সেকেন্ড পর নিজে থেকে চোখ নামিয়ে নিল সে। শরীরটা সামান্য দূরে সরাতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ মুখ ঘুরিয়ে জেভিয়ারের দিকে তাকাতে গেল, কিন্তু চোখ আটকে গেল মাঝপথেই। জেভিয়ারের গলার নিচে স্পষ্টভাবে ফুলে থাকা অ্যাডামস আপেলটা দৃষ্টি কাড়ল। আনায়ার দৃষ্টি আটকে গেল ওখানেই। ওর সব থেকে প্রিয় জিনিসগুলোর একটা। আনায়া হাতটা বাড়িয়ে দিল ছুঁতে, তবে ছোঁয়ার আগেই জেভিয়ারের শক্ত হাতে কবজি ধরা পড়ল। সে ঝুঁকে এসে নিচু গলায় বলল, ডোন্ট টাচ ইট, লাভ বার্ড। একটু থেমে ঠান্ডা চোখে তাকিয়ে আবার বলল, পরে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না। আনায়া তড়াক করে চোখ নামিয়ে ফেলল, মুখে লজ্জার লাল ছাপ স্পষ্ট। এবার জেভিয়ার আর কিছু বলল না, ফোনটা অফ করে সাইডে রেখে দিল। তারপর আনায়ের কোমরে দু হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে আরো কাছে টেনে আনলো। আনায়া এবার পুরোপুরি ওর দিকে ঘুরে আছে। দুই পা এসে পড়েছে জেভিয়ারের দুই পাশে, একদম মুখোমুখি। আনায়া জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে একটা শুকনো ঢোক গিলে নিচের দিকে তাকালো। তার কেমন লজ্জা লাগছে এইখানে, তাও এভাবে বসতে জেভিয়ারের কোলে। জেভিয়ার আনায়ার ভেজা ঠোঁট জোড়া নিজের শুকনো হাতের আঙুল দিয়ে সফটভাবে স্লাইড করতে করতে ফিসফিস করে বলে, আই নিড টু টেস্ট দিস লাভ বার্ড রাইট নাও। সাথে সাথে জেভিয়ার আনায়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। আনায়া জেভিয়ারের শার্ট খামচে ধরে বুকের দিকে। প্রায় 3-4 মিনিট পর আনায়ার ঠোঁট ছেড়ে দেয় জেভিয়ার। তার চোখগুলো লাল হয়ে আসছে। এই মেয়ে তার আশেপাশে থাকলেই নিজেকে কন্ট্রোলে রাখা কষ্টসাধ্য হয়ে যায়। হঠাৎই জেভিয়ার সিটে মাথা হেলান দিয়ে আনায়ের দিকে তাকায়। এরপর আনায়ের বসার স্টাইল দেখে বাঁকা হেসে চোখ শুরু করে বলে, নাইস পজিশন বেবি, পারফেক্ট একদম। আনায় লজ্জায় মাথা নুইয়ে ফেলে। সে সরে যেতে চায়, তবে জেভিয়ার তাকে শক্ত করে ধরে আছে। আচমকাই সেইখানে ইলোরা এসে উপস্থিত হয়। আনায়াকে জেভিয়ারের কোলে এইভাবে বসে থাকতে দেখে তার চোয়াল শক্ত হয়ে যায়। সে কিছুটা জোরে ডেকে ওঠে, জেভিয়ার। ইলোরার কণ্ঠ শুনে আনার ভেতরে কিছুটা ক্রোধের জন্ম হয়, যার ফলে জেভিয়ার যখনই ইলোরার দিকে তাকাতে যাবে, তখনই আনায়া জেভিয়ারের দুই গালে হাত দিয়ে ইলোরার সামনেই জেভিয়ারের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেশায়। জেভিয়ার এতে কিছুটা অবাক হলেও সে কিছুটা আঁচ করতে পেরে মনে মনে হেসে সে আনায়াকে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। ইলোরার আগে মাথা ফেটে যাচ্ছে, সে আরও এগিয়ে আসে। আর আনায়া ইলোরার উপস্থিতিতে সে যেন আরও নিজের জেদ প্রকাশ করতে থাকে। সে হঠাৎ জেভিয়ারের ঠোঁট জোড়া নিজের ঠোঁটে চেপে ধরে আগের চেয়ে বেশি জেদে, বেশি অধিকার বোধে জোরে কামড়াতে থাকে। ঠোঁটের মাঝে শ্বাস আটকে আসে দুজনের। জেভিয়ার প্রথমে কিছুটা থমকে গেলেও পর মুহূর্তে আনায়ার শরীরটা নিজের বুকের সঙ্গে এমনভাবে চেপে ধরে যেন বাইরের কোনো কিছু তাদের আলাদা করতে পারবে না। ইলোরা দাঁড়িয়ে থাকে অসহায়, অপমানিত অগ্নিশর্মা। আনায়া থমকে যায়, তার মুখে নোনতা স্বাদ আসছে কেন, চোখ বড় হয়ে আসে তার। ওইটুকু কামড়ে এতটা রক্ত, আমি এতটা চাপ দিলাম নাকি? তার চোখে কেমন বিস্ময়, একটু অপরাধ বোধ হয়তো, কিন্তু জেভিয়ার। তার চোখে একটু রাগ নেই, বরং ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি। রক্ত মুছে না ফেলেই ভেজা ঠোঁট নিয়েই জেভিয়ার ধীরে ধীরে আনায়ের দিকে তাকায়, একেবারে গভীরভাবে। আনায়ের দিকে তাকিয়ে জেভিয়ার এক আঙুল দিয়ে নিজের ঠোঁটের রক্ত মুছে নিয়ে বলে, লাভলি, সো মাচ ইন্টারেস্টিং, আই লাভ দিস জেলাসি। এরপর থেকে রোম্যান্সের সময় ইলোরাকে এনে দাঁড় করিয়ে রাখবো, যাতে এমন দু একটা হার্ড কিস তুমি নিজে থেকে আমাকে দাও। আনায়া নিজের চোখ দুটো খিচে ধরে রেখেছে, যেন চোখ বন্ধ করলেই সে মুহূর্তটা মুছে ফেলতে পারবে। যেন ইলোরার সামনে এমন কিছু করে ফেলা ওর মতো লাজুক শান্ত একটা মেয়ের পক্ষে অসম্ভব ছিল। সে নিজের ভেতরে বারবার প্রশ্ন ছুড়ে মারছে, আমি আমি এটা করলাম কিভাবে? আর জেভিয়ার সে একটু বিচলিত না হয়ে ধীরে ধীরে আনার মুখ থেকে হাত সরিয়ে দেয়। এরপর কোনো কথা না বলে নিজের সিটটা একটু নামিয়ে একদম ফ্ল্যাট করে দেয়, যেন একটা ছোট্ট বেড।
তারপর এক হাতে আনায়াকে টেনে ওই সিটের মাঝে বসিয়ে দেয়। নিজের দিকে মুখ করে বুকের সঙ্গে প্রায় লাগিয়ে। আনায়ের মুখে তখনও লজ্জা, অস্বস্তি, কিন্তু জাভিয়ারের চোখে সেই একরোখা অধিকার আর রহস্যময় এক শান্ত তাপদাহ। এইবার সে কেবিনের একপাশে দাঁড়িয়ে থাকে এয়ার হোস্টেজের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আই ওয়ান্ট প্রাইভেসি। মেয়েটি বুঝতে পেরে সাথে সাথে জিভ কেটে কাঁধ নামিয়ে বলে, অফকোর্স স্যার। তখনই সে কাছে এসে ধীরে ধীরে চারপাশের বিলাসবহুল কেবিন ঘেরা শুরু করে দেয়। একটা মোটা পর্দা টেনে দেয় চারপাশে, ঘিরে একটা লাইট ডিম করে দেয়, আর এক ধরনের সাউন্ড প্রুফ সিস্টেমও চালু করে যেন বাইরের কোনো শব্দই ভেতরে না আসে। চারপাশ এখন একদম নিস্তব্ধ, এমনভাবে ঘেরা যেন এখন ওদের এই কেবিনটা একটা ছোট ঘর, শুধু ওদের দুজনের জন্য। এয়ার হোস্টেস চোখ নামিয়ে বিনয়ের সাথে বলে, ইফ ইউ নিডস এনিথিং জাস্ট প্রেস দ্য বেল। তারপর একটু শব্দ না করে চলে যায়। আনায়া টের পাচ্ছে জেভিয়ার আবার কাছে আসছে। তার নিঃশ্বাস গা ঘেঁষে লাগছে। আনায়া চোখ নামিয়ে ফিসফিস করে বলতে চায়, আমি এতটুকু বাড়াবাড়ি করে ফেললাম, কিন্তু জিভ যেন তালুতে আটকে গেছে। জেভিয়ার এবার তার চিবুকে হাত দিয়ে মুখটা উপরে তুলে নেয়। এটা আমার জন্য নতুন না লাভবাট, কিন্তু তোমার এই ভাঙাচোরা ভাব, এই অপরাধবোধের ছায়া, এটাই সবচেয়ে বেশি টানে আমাকে। তার ঠোঁট আনার কানের কাছে নেমে আসে। নাও আই গট মাই প্রাইভেসি, লেটস সি হাউ ফার মাই লাভ বার্ড ক্যান ফ্লাই টু নাইট। আনায়া কেঁপে ওঠে। জেভিয়ার আনায়ের গলায় মুখ গুজে দেয়। আনায়া বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। জেভিয়ার বসে তার কোলে আনায়াকে বসায় সেই প্রথম স্টাইলে। তার দুপাশে আনার দুই পা দিয়ে জাভিয়ার আনায়ের কানের পিঠে চুল গুজে দিয়ে বলে ওঠে, টেক এভরিথিং অফ অ্যান্ড গেট অন টপ অফ মি। আনায়া চোখ বড় বড় করে ফেলে। জেভিয়ার আনায়ের গা থেকে নিজেই সব খুলতে থাকে। এরপর সে আনায়ের বুকে মুখ গুজে দিয়ে একটি বড় নিঃশ্বাস ফেলে। তারপর সে টান মেরে আনায়াকে আবার নিজের কোলে বসিয়ে নিয়ে আনার মাঝে সে ডুবে যেতে থাকে। তবে আচমকায় আনায়া হালকা চিৎকার করে ওঠে, আহ জেভিয়ার, কি করছো? জেভিয়ার ভাবলেশীনভাবে হাসকি স্বরে জবাব দেয়, নিউ পজিশন ট্রাই করছি বেবি। আনায়া জেভিয়ারের কাঁধ খামচে ধরে, তার চোখের কোণে পানি জমছে। তবে এর মাঝেও সে অদ্ভুত সুখ খুঁজে পাচ্ছে। এই পুরুষের কাছে শেষ হওয়ার মাঝেও অদ্ভুত এক শান্তি রয়েছে। ঠিক দুপুরের দিকে সকালে রাশিয়ার বিশাল এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের অপেক্ষাতে রয়েছে তিনটে বিলাসবহুল কালো রঙের গাড়ি। আশেপাশে অনেকেই তাদের দিকে চেয়ে আছে, কারণ এইখানে এত মানুষের মাঝে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম সাকসেসফুল ইয়াং বিজনেসম্যান জেভিয়ার ড্রেভেন, যা তাদের সকলের কাছে বেশ পরিচিত চেহারা। এরিক্স ড্রাইভিং সিটে বসে আছে এবং আর চোখে বারবার পেছনে বসে থাকা আনায়ের দিকে তাকাচ্ছে আর বাঁকা হাসতে। জেভিয়ার গাড়িতে উঠে বসতে যাবে, এমন সময় ইলোরার বাবা মিস্টার লিও জেভিয়ারকে ডেকে ওঠেন, জেভিয়ার, আমার গাড়িতে চলো। অনেকদিন পর দেখা হলো, আর এমনিতেও তোমার সাথে আমার খুবই ইম্পর্ট্যান্ট কথা আছে। গাড়িতে যেতে যেতে না হয় কথা হয়ে যেত। জেভিয়ার অসম্মতি জানানোর আগেই অ্যারিক্স গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। এই ব্রো, তুই বরং আঙ্কেলের সাথে যা, আমি আনায়াকে নিয়ে যাচ্ছি, চিন্তা করিস না ব্রো। জেভিয়ার তির্যক চোখে তাকালো অ্যারিক্সের দিকে, তবে চেয়েও আর মানা করতে পারল না। সে অ্যালেক্সকে আনায়ার গাড়িতে পাঠিয়ে দিয়ে সে ইলোরার বাবার গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে শুরু করে। আনায়া তাকিয়ে আছে জেভিয়ারের গাড়ির দিকে। সেই গাড়িতে ড্রাইভিং সিটের পাশে বসেছে ইলোরার বাবা, এবং পিছনের সিটে বসে ইলোরা এবং জেভিয়ার। ইলোরা তার দিকে তাকিয়েই উপহাসের হাসি হাসছে। আনায়ার কেমন বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। সে এখন বুঝতে পারছে ইলোরাও কেন সাথে এসেছে। তবে তার এমন কেন লাগছে যেন সে তার সবকিছু এই দেশের মাটিতেই হারাতে চলেছে।